নমস্কার, এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং পাঠ হিস্ট্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে পাঠ হিস্ট্রি ইউটিউব চ্যানেল এবং এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশন এই দুটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে ইউরোপের ইতিহাসের উপরে যে আমাদের সিরিজ অফ লেকচার চলছে, আজকে সেই লেকচার সিরিজেরই অন্যতম আলোচনা হিসাবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি, আমাদের সঙ্গে অধ্যাপক গৌতম মুখোপাধ্যায় স্যার রয়েছেন। যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন সেই বিষয়টির শিরোনাম রাখা হয়েছে নেপোলিয়নের পতন। নেপোলিয়নের পতন কেন হলো, কিভাবে হলো, এই সমস্ত নানান বিষয় নিয়ে আলোচনা হবে আজকের এই ক্লাসে। আপনারা ইতিমধ্যেই অনেকে যুক্ত হয়ে গেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ইউরোপের ইতিহাসের এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, আলোচনার জায়গা। সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আজকে নতুন উপস্থিত রয়েছেন তাদেরকে বলবো আপনারা আমাদের বিগত ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন। অধ্যাপক গৌতম মুখোপাধ্যায়ের সম্পর্কে আমরা আগেই তাঁর পরিচয় দিয়েছি, কিন্তু আজকে অনেকে নতুন থাকতে পারেন, সেই জন্য আমরা একটু সংক্ষেপে জানিয়ে রাখি। বিশিষ্ট অধ্যাপক গৌতম মুখোপাধ্যায় ইতিহাস চর্চা করে চলেছেন দীর্ঘদিন ধরে। বর্তমানে তিনি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের ইতিহাস বিভাগের অন্যতম অধ্যাপক। সেই সঙ্গে তাঁর যে মননঋদ্ধ প্রবন্ধগুলি আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন সময়ে প্রকাশিত হতে দেখেছি এবং যে প্রবন্ধগুলো আমাদেরকে খুবই সমৃদ্ধ করে। উদ্বোধন সহ একাধিক পত্রিকায় তিনি তার যে গবেষণাধর্মী প্রবন্ধ সেটি প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন বই সম্পাদনা করেছেন, বই লিখেছেন। এছাড়া তিনি বর্তমানে দেশেও আমরা দেখেছি যে দেশ পত্রিকায়ও তার লেখা প্রকাশিত হয়েছে। এছাড়া বর্তমানে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের একটি গুরুত্বপূর্ণ যে শাখা বোস হাউস, সেই বোস হাউসের তিনি কোঅর্ডিনেটর হিসাবে তিনি কাজ করছেন এবং সেখানে ইতিহাসের উপর বিভিন্ন গবেষণামূলক কাজ হচ্ছে, ইতিহাস এবং সংস্কৃতি বিষয়ক কাজকর্ম সেখানে হচ্ছে। এছাড়া ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, যেটি স্যারের অত্যন্ত আগ্রহের জায়গা, এবং রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোর্সেরও তিনি কোঅর্ডিনেটর। এবং প্রসঙ্গত বলে রাখি যে স্যার কিন্তু বেড়াতে যেমন ভালোবাসেন, তেমনি তার সেই ভালোবাসা, তার সেই যে ভালো লাগার জায়গার থেকে কিন্তু যে কোর্সটি তিনি শুরু করেছিলেন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, সেটিও কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং সেই কোর্সটিও তিনি সুদক্ষভাবে পরিচালনা করছেন। এছাড়া নানান রকম কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। তার বিভিন্ন আলোচনা আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা আমাদের এই এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশন ইউটিউব চ্যানেলে পেয়ে থাকি। এছাড়া নিয়মিত তিনি পাঠ হিস্ট্রি ইউটিউব চ্যানেলে তার যে আলোচনা সেগুলো তিনি সেখানে পরিবেশন করেন। এবং যারা ইতিহাসের আগ্রহী, যারা শ্রোতা বন্ধু রয়েছেন, তাদেরকে আমরা অনুরোধ করব পাঠ হিস্ট্রি চ্যানেলটা অবশ্যই আপনারা ভিজিট করুন এবং দেখতে পাবেন কি সুন্দরভাবে স্যার সেখানে ইতিহাসের বিষয়গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা আর দেরি করব না, অনেকেই যুক্ত হয়ে গেছেন। সরাসরি আজকে ক্লাসে চলে যাব। স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের অনুরোধে তিনি এই যে লেকচার সিরিজ সেটি করতে সম্মতি জানিয়েছিলেন। প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও তিনি যে তার অমূল্য সময় থেকে আমাদেরকে এইভাবে সময় দিচ্ছেন, সেই জন্য আবারও স্যারকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা এবার সরাসরি ক্লাসে চলে যাব। স্যারকে অনুরোধ করব ক্লাস শুরু করার জন্য। ধন্যবাদ। সকলকে স্বাগত জানাই এবং শুভেচ্ছা জানিয়ে রাখি। এইমাত্র যেটা বলা হলো, আমরা একটা লেকচার সিরিজ করছি। আমরা যারা রেগুলার বেসিসে এই লেকচার সিরিজ শুনছেন, মোটামুটি প্রতি সপ্তাহে, কোনো দু একটি সপ্তাহ হয়তো বাদ গেছে নানা কারণে, বিশেষত আমারই ব্যস্ততার কারণে আমাকে অফ করতে হয়েছে।
তো সেটা নিতান্ত বাধ্য হয়েই করতে হয়েছে। তো সেই লেকচার সিরিজের অনেকটা পথ আমরা অতিক্রম করে চলে এসেছি। আমরা আগের লেকচারে নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে আলোচনা করছিলাম, তার মহাদেশীয় অবরোধ। তার আগের লেকচারে আমরা তার ইন্টারনাল রিফর্ম সম্পর্কে আলোচনা করেছি এবং তারও আগের লেকচারে নেপোলিয়ন বোনাপার্টকে বিপ্লবের উত্তরসূরি বলা যায় কিনা সেই তর্কের বিষয়টিকেও আলোচনা করেছি। আমি প্রতি সপ্তাহেই একটি বিশেষ দিক আলোচনা করে থাকি, সেটা হচ্ছে যে ইউরোপের ইতিহাস পড়তে গিয়ে অনেক ছাত্রছাত্রীর যেটা সমস্যা হয় আমি আমার দীর্ঘ 21 বছরের অধ্যাপনা জীবনে দেখেছি, এবং সেই অধ্যাপনা জীবনের অর্ধেকেরও বেশি সময় ধরে আমি ইউরোপের ইতিহাসের পঠন পাঠনের সঙ্গে যুক্ত। সেখানে আমি যেটা দেখেছি যে প্রধানত যে সমস্যাটা ছাত্রছাত্রীরা ফেস করে সেটা হচ্ছে একটা টোটাল ক্রোনোলজিক্যাল কনসেপ্টের অভাব। অর্থাৎ ইউরোপের ইতিহাসের যে সামগ্রিকতা রয়েছে সেটি ঠিকঠাক ধরতে না পেরে আমরা দেখতে পাই যে ছাত্রছাত্রীরা কতগুলো বিচ্ছিন্ন বিষয়কে আলোচনা করে থাকে, কিন্তু ফরাসি বিপ্লব থেকে শুরু করে নেপোলিয়ন বোনাপার্ট এবং সেখান থেকে শুরু করে মেটারনিখ, এই যে একটা জার্নি, ইতিহাসের যে একটা যাত্রা, সেই যাত্রার একটা ক্রমিক ইতিহাস জানা আমাদের চেষ্টা করতে হবে। সেটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের যেটা সমস্যা হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ঘটনাকেই বিচ্ছিন্ন বলে মনে হবে। প্রত্যেকটা ঘটনার মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে। ঠিক এরকম একটা জায়গায় নেপোলিয়নের পতন, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করতে চলেছি। কিন্তু খেয়াল রাখতে হবে, ছোটবেলায় যেরকম একটা ট্র্যাডিশনাল পদ্ধতি থাকে নেপোলিয়ন বা যে কোনো কিছুর পতন আলোচনা করতে গেলে আমরা কতগুলো পয়েন্টকে মনে রাখি, এই কারণে পতন হয়ে গেল। ব্যাপারটা ততটা তো সহজ নয়, ইতিহাস তার থেকে অনেক গভীর বিষয়। এখানে নেপোলিয়নের পতন, এই যে বাক্যবন্ধটা বা এই যে টপিক, যে শিরোনাম, সেই শিরোনামের ভিতরে অন্তরালে একটা গভীর পরিবর্তন লুকিয়ে রয়েছে। নেপোলিয়ন বোনাপার্টের যে যাত্রা, যেটা মোটামুটি ভাবে 1799 থেকে খুব স্পষ্ট দেখতে পাই, যেটা প্রথম দিকে আভ্যন্তরীণ সংস্কারের চেষ্টা তিনি করছেন এবং পরবর্তী পর্যায়ে এসে তিনি যে চেষ্টাটা করছেন সেটা হচ্ছে একটা অ্যাগ্রেসিভ বা আগ্রাসী বিদেশ নীতি। তারই একটা অংশ হচ্ছে মহাদেশীয় অবরোধ, যেখানে তিনি একটা অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা করছেন, যে অর্থনৈতিক উন্নয়ন কিনা ফ্রান্সের অর্থনীতিকে এগিয়ে দেবে। আবার আরেক দিকে আমরা দেখতে পাই যে সাম্রাজ্য বিস্তারের একটা প্রচেষ্টাও কিন্তু এর অন্তর্ভুক্ত। আমি এর আগে উল্লেখ করেছি আমার পূর্ববর্তী কোনো একটি আলোচনায় যে নেপোলিয়ন বোনাপার্ট তার আত্মজীবনীতে যখন তিনি নির্বাসিত হলেন ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হওয়ার পর, আমরা সবাই জানি যে সেন্ট হেলেনা দ্বীপে তিনি নির্বাসিত হয়েছিলেন। সেই নির্বাসিত অবস্থায় তিনি একটি আত্মজীবনী রচনা করেছিলেন, অটোবায়োগ্রাফি। সেই অটোবায়োগ্রাফিতে পরিষ্কারভাবে নেপোলিয়ন নিজেই বিশ্লেষণ করার চেষ্টা করছেন কি কি কারণে তার পতন ঘটেছিল। আজকে নেপোলিয়নের পতন আলোচনা প্রসঙ্গে নেপোলিয়নের পতনের বিশ্লেষণের প্রথম ঐতিহাসিক আলোচনা নেপোলিয়ন স্বয়ং করেছিলেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমি মহাদেশীয় অবরোধ আলোচনা প্রসঙ্গে এটাও বলেছিলাম যে এই আত্মজীবনী যখন রচনা করছেন তখন কিন্তু তিনি মহাদেশীয় অবরোধকে তার পতনের কারণ বলে মনে করেননি। অর্থাৎ নেপোলিয়নের কাছে তার যে ভ্রান্তিগুলো প্রতিভাত হয়েছিল, যেগুলো তিনি নিজেই আইডেন্টিফাই করেছিলেন একটা সময়, সেই ভ্রান্তিগুলোর মধ্যে কিন্তু মহাদেশীয় অবরোধ প্রথা ছিল না। বাকি আরো কতগুলো বিষয়ের কথা তিনি বারবার করে বলেছেন, যেমন স্পেন আক্রমণ, যেটাকে স্প্যানিশ আলসার বলা হয়, বাংলায় বলা হয় স্পেনীয় ক্ষত। এই স্পেন আক্রমণের পাশাপাশি
তিনি উপদ্বীপের যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন, যেটাকে ইংরেজিতে বলা হয় পেনিনসুলার ওয়ার, যার ফলশ্রুতি হিসেবে বিভিন্ন দেশের সঙ্গে সংঘাত অ্যান্ড ফাইনালি দ্য কনফ্লিক্ট উইথ রাশিয়া, মস্কো অভিযান, যেটা নেপোলিয়নের জীবনের একটা খুব বড় ব্লান্ডার। তাহলে আমরা কি এরকমই ধরে নেব যে নেপোলিয়নের পতন মানে কতগুলো ভ্রান্তি, যে ভ্রান্তিগুলো যুদ্ধর ক্ষেত্রে তার পরাজয় ডেকে এনেছিল, যে নেপোলিয়ন তার শাসনকালের আর্লি স্টেজে, প্রাথমিক পর্যায়ে সফল, মিলিটারিলি সাকসেসফুল, সামরিক দিক থেকে সফল, তিনি কিনা পরবর্তীকালে সরে যাচ্ছেন এবং তিনি অসফল হচ্ছেন, যিনি পরাজিত হচ্ছেন, যা দুর্দিন ঘনিয়ে আসছে। এটা কি এতটাই সরল? আমাদের বক্তব্য হচ্ছে যে না, বিষয়টা এতটা সরল নয়। নেপোলিয়ন বোনাপার্টের যুদ্ধে পরাজয়, যুদ্ধের ব্যর্থতার বাইরেও বেশ কতগুলো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাকে, সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এই যুদ্ধগুলো এক একটা ফ্যাক্ট। ইতিহাস আমাদের এই শিক্ষা দেয় যে একজন যুদ্ধজয়ী বীর তার জীবনের সমস্ত যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হন না, এটা ইতিহাসের অমোঘ নিয়ম। কিন্তু তার সঙ্গে সঙ্গে সমকালীন ইউরোপের বিভিন্ন ধরনের যে প্রবণতাগুলো, সেই প্রবণতাগুলোকে নেপোলিয়ন বুঝতে ভুল করেছিলেন, সেটা একটা খুব বড় জায়গা। কিছু বলা যেতে পারে যাকে কিছু কিছু নতুন উঠে আসা প্রবণতা, ট্রেন্ড, ফরাসি বিপ্লবের সময় যেটা বোঝা যায়নি, যেটা বোঝা যায়নি বা লক্ষ্য করেও বুঝবার চেষ্টা করা তো দূরের কথা, হয়তো নজরে পড়েও ওভারলুক করেছিলেন। এই যে ওভারলুক করা, এই ওভারলুক করতে গিয়ে কিন্তু অনেক সময় ভুল হয়ে গেছে। কিছু বৈপ্লবিক প্রবণতা, সেই বৈপ্লবিক প্রবণতাগুলোকে তারা হয়তো চিহ্নিত করতে পারেননি। এমন কিছু উদারনীতিবাদী ধারণা যেগুলো যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছিল, কিন্তু সেগুলোকে চিহ্নিত করতে পারেননি। নেপোলিয়নকে আলোচনা করতে গেলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেই সময় ইউরোপের একটা বিরাট দিক হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে উঠে আসা একটা নতুন সম্প্রদায়। আমি আজকে যে আলোচনাটা করতে চলেছি সেখানে কিন্তু আমি ফ্যাকচুয়াল ডিটেলস নিয়ে বেশি কথা বলবো না, কারণ কি কি ঘটনা ঘটেছিল, কোন কোন যুদ্ধ হয়েছিল, কবে কবে কোথায় হয়েছিল, একটা যে কোনো স্ট্যান্ডার্ড বই খুললে এগুলো পাওয়া যায়। কিন্তু ছাত্রছাত্রীদের যেটা বুঝতে হবে, যে জায়গাটায় ইতিহাস চর্চা একটা খুব গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরে, সেটা হলো যে এই শিল্প বিপ্লব পরবর্তীকালের ইউরোপের এই নতুন প্রবণতাগুলো। নেপোলিয়নকে বুঝতে গেলে আমাদেরকে নেপোলিয়ন পরবর্তী যুগটাকে বুঝতে হবে, যে নেপোলিয়ন কোন জায়গাটায় ব্যর্থ হলেন এবং তার পরবর্তী যারা উত্তরসূরি ইউরোপের, তারাও কি সেই জায়গাটায় সাকসেসফুল হতে পেরেছিলেন বা সাকসেসফুল হলেন, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং সেটা করতে গিয়ে আমি দুটো দিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। একটা হচ্ছে উদারনীতিবাদী ধারণা, যার মধ্যে জাতীয়তাবাদ রয়েছে, যার মধ্যে অবশ্যই রয়েছে গণতান্ত্রিক আদর্শ, যদিও সে সম্পর্কে দ্বিধা ছিল। আর একটা নতুন উঠে আসা ধারণা, যা কিন্তু নেপোলিয়ন পরবর্তী ইউরোপকেও প্রভাবিত করেছিল, কিন্তু সেটার যে একটা প্রচ্ছন্ন আবির্ভাব ক্ষণ, সেটাকে কোনো সমকালীন নেতাই প্রায় অনুধাবন করতে পারেননি, সেটা হলো সমাজতন্ত্র। এই প্রসঙ্গক্রমে আমি একটা খুব অসাধারণ বইয়ের উল্লেখ করব, যে বইটি কিন্তু টেক্সট বইয়ের বাইরে ছাত্রছাত্রীদের পড়ে রাখার দরকার আছে। আমার কাছে এই ধরনের বিশ্লেষণাত্মক ইতিহাস চর্চা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং কোন একটা নির্দিষ্ট কোর্স বা তার সাকসেসকে মাথায় রেখে আমি এই লেকচার করছি না, এটা আমি বলে দেওয়া খুব ভালো স্পষ্টত। যেখানে আমি বইটির কথা বলতে চাইবো, যে বইটির নাম হচ্ছে ইউরোপ বিটুইন রেভলিউশনস। ইউরোপ বিটুইন রেভলিউশনস, বইটির লেখক হচ্ছেন জ্যাক ড্রজ। জ্যাক ড্রজ, DROZ। এই জ্যাক ড্রজ এই বইটা যদি
আমরা একটুখানি উল্টে দেখি, একেবারে বইয়ের শুরুতে, একেবারে ইন্ট্রোডাকশনে একটা লম্বা লাইন রয়েছে, একটা বিরাট সেন্টেন্স রয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে সময়কালটা, যে সময়কালে একটা লড়াই যেটা শুরু হচ্ছে, ফরাসি বিপ্লব বা নেপোলিয়ন, এই যে চরিত্রগুলো, এগুলো শুধুমাত্র কতগুলো চরিত্র নয়, বা ফরাসি বিপ্লব শুধুমাত্র ইতিহাসের একটা অধ্যায় হিসেবে কতগুলো ঘটনার সমষ্টি নয়। এখানে ফরাসি বিপ্লব কিন্তু আসলে পুরাতন তন্ত্রের প্রতীক, যে পুরাতন তন্ত্র প্রায় ভেঙে পড়া একটা সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা প্রায় ভেঙে পড়া সামন্ততান্ত্রিক যে পরিকাঠামো বা সামন্ততান্ত্রিক যে একটা উৎপাদন ব্যবস্থা, তার একেবারে শেষের দিক। আমার এই বক্তব্যের মধ্যে হয়তো মার্ক্সবাদী ইতিহাস চর্চার একটা প্রভাব অনুভব করা যেতে পারে, কিন্তু সেটা খুব সচেতন ভাবে আমি বলছি যে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পর্যায়ে বুর্জোয়াদের যে উত্থান, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ফলে এবং শিল্পায়নের ফলে যে বুর্জোয়াদের উত্থান, সেই বুর্জোয়ারা কিন্তু এই পুরাতন তন্ত্রী ব্যবস্থার যে বৈশিষ্ট্য বা তার যে আধার, সেটা নিয়ে সন্তুষ্ট ছিল না। সেই কারণেই কিন্তু তারা বারবার উঠে এসেছিল। হয়তো মার্ক্সবাদী ঐতিহাসিকরা এটাকে অন্যভাবে দেখবার চেষ্টা করেছেন, তারা এটাকে একটা ক্লাস স্ট্রাগল হিসেবে দেখবার চেষ্টা করেছেন। আদৌ এদের মধ্যে একটা কমন ক্লাস আইডেন্টিটি ছিল কিনা সেটা একটা বিতর্কের বিষয়। আমি এই বিষয়টাকে এখানে অন্তর্ভুক্ত করিনি, খুব ভারী হয়ে যাবে বলে। কিন্তু যদি ফরাসি বিপ্লব, নেপোলিয়ন, এই সময়কার যে ইতিহাসের চর্চা, সেই চর্চাটাকে লক্ষ্য করা যায়, যার একদিকে রয়েছেন জর্জ লেফেব্র, যার নাম আমি বহুবার করেছি, অ্যালবার্ট সোবুল, জর্জ রুদে, তার সঙ্গে সঙ্গে রয়েছেন অন্যদিকে অ্যালফ্রেড কোবান বা ফ্রাঁসোয়া ফুরে, উইলিয়াম ডয়েল বা কলিন লুকাস বা আরো অনেকে। এরা যারা পরিষ্কার ভাবে এই চর্চার সঙ্গে যুক্ত, তারা অনেকেই কিন্তু এই বিষয়টাকে দেখবার চেষ্টা করেছে। তো আমি যার কথা উল্লেখ করলাম, জ্যাক ড্রজ, যিনি কিনা 1815 থেকে 1848 এই সময়কালের ইতিহাসের উপর ফোকাস করবেন, সেই ড্রজও কিন্তু শুরুতে একটা অসাধারণ মন্তব্য করছেন, যে মন্তব্যটা কিন্তু নেপোলিয়নের সঙ্গে কানেক্ট করে যায়। কারণ এই যে পুরো পর্যায়টাই চলছে, এই পুরো পর্যায়টাই কিন্তু ওল্ড রেজিম বা আশোয়া রেজিম, বা যেটাকে আমরা ইংরেজিতে এনশিয়েন্ট রেজিম বলি, তার কিন্তু একটা সম্পর্কিত আলোচনা। এবং এই যে ওল্ড অর্ডার, পুরাতন তন্ত্র, সেটার ফলে যে একদল মানুষ সন্তুষ্ট নয়, তারা উঠে আসতে চাইছে, যারা নেপোলিয়নীয় শাসনের প্রথম দিকে সন্তুষ্ট হয়েছিলেন, আশ্বস্ত হয়েছিলেন, তারপর আবার তারা কিছুটা দ্বিধান্বিত, তারা ক্ষুব্ধ, তারা সন্ত্রস্ত। এই যে শ্রেণীটা, এদের মধ্যে কিন্তু ক্ষমতার নতুন একটা রূপান্তর দেখবার একটা প্রচ্ছন্ন ইচ্ছা তৈরি হয়ে গেছিল। ড্রজ দেখাতে চাইছেন যে শিল্প বিপ্লব প্রসূত যে বুর্জোয়াদের উত্থান, সেখান থেকেই যেন উদারনীতিবাদী ধারণাগুলোর জন্ম হয়েছে। অর্থাৎ শিল্প বিপ্লবই যেন আস্তে আস্তে এই পুরাতন তন্ত্রী ভাবধারার সামনে একটা প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে, যে প্রশ্ন চিহ্নটার সামনে পুরাতন তন্ত্রের অস্তিত্ব সংকটের সম্মুখীন হচ্ছে। এই জায়গাটাকে আমাদের মাথায় রাখতে হবে। নেপোলিয়নের পতনের সব থেকে বড় একটা জায়গা হচ্ছে, আদর্শগত জায়গা হচ্ছে, নেপোলিয়ন এই ক্রম পরিবর্তনটাকে বুঝতে পারে। হতে পারে তিনি রোমান্টিক নায়ক ছিলেন, হতে পারে তিনি বীর ছিলেন, হতে পারে তিনি ভালো সংস্কারক ছিলেন, হতে পারে তিনি কোনো কোনো ক্ষেত্রে ফরাসি বিপ্লবকে রক্ষা করেছিলেন, হতে পারে তিনি কোনো কোনো ক্ষেত্রে ফরাসি বিপ্লবকে ধ্বংস করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এই নতুন প্রবণতাগুলোকে তিনি বুঝতে পারেন। তিনি যখন আভ্যন্তরীণ সংস্কার করেছেন, তখনও বুঝবার চেষ্টা করেননি। তিনি যখন রাজ্য বিস্তার করেছেন, সাম্রাজ্য বিস্তার করেছেন,
তখনও বোঝবার চেষ্টা করেন। এবং এটা ফরাসি বিপ্লবেরও একটা সব থেকে বড় ব্যর্থতা। ফরাসি বিপ্লবও কিন্তু এটাকে বোঝবার চেষ্টা করে। ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে যে আশা আকাঙ্ক্ষা মানুষ যে স্বপ্ন দেখেছিল সেটা চরিতার্থ হয়নি, নেপোলিয়নীয় শাসনের মধ্যে দিয়ে চরিতার্থ হয়নি। ফ্রান্সের মানুষের স্বপ্ন চরিতার্থ হয়নি, ইউরোপের মানুষও সন্ত্রস্ত হয়েছিল নেপোলিয়নের মতো একজন একনায়কতন্ত্রী শাসকের উত্থানের ফলে। সাম্রাজ্য তো বিস্তার অনেকটাই হয়েছে। মহাদেশীয় অবরোধের সময় ইংল্যান্ডকে কেন্দ্র করে নানা সংঘাত, বা তারও পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি রোমান সাম্রাজ্যের সঙ্গে সংঘাত, অস্ট্রিয়ান এম্পায়ারের সঙ্গে সংঘাত, রাশিয়ার সঙ্গে সংঘাত, রাশিয়ার সঙ্গে সংঘাত, স্পেনের সংঘাত। কিন্তু প্রত্যেকটার একটা খুব বড় জায়গা হচ্ছে নেপোলিয়ন যখন তার সাম্রাজ্য বিস্তার করছেন তখন নেপোলিয়ন একটা বিষয়কে বুঝতে ব্যর্থ হচ্ছে। কি বিষয়? আমি একটা সমগ্র ভৌগোলিক এলাকাকে জয় করে আমার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে দিলাম, কিন্তু সেই ভৌগোলিক এলাকার মধ্যে বহু সংস্কৃতি, বহু ভাষাভাষী মানুষের যে অবস্থান, এবং সেই অবস্থানকে কেন্দ্র করে তাদের একটা নিজস্ব আইডেন্টিটি, যে আইডেন্টিটি উঠে আসে একটা কমননেস থেকে, একটা একটা সেন্স অফ ইউনিটি থেকে, সঙ্গে নিজেকে কমন অ্যানসেস্টরের অধীন। তো এই যে কমন অ্যানসেস্টরের অধীন, এই নতুন ধারণা বা নতুন একাত্মবোধ এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেমন উঠে দাঁড়াতে চায়, নিজেরা একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চায়, কিন্তু এতদিন হয়তো সেই সেন্স অফ ইউনিটি তারা ফিল করেনি। কিন্তু নেপোলিয়নীয় সাম্রাজ্য তাদের এই আইডেন্টিটিটাকে ফিল করতে সাহায্য করে। অর্থাৎ নেপোলিয়নের সাম্রাজ্যই নেপোলিয়নের পতনকে ডেকে আনছে। একদিকে নেপোলিয়নীয় সাম্রাজ্য এই মানুষগুলোকে পরাধীন করছে, যার ফলে তারা এই শাসন থেকে বেরিয়ে এসে নিজেদের আইডেন্টিটি নিয়ে উঠে দাঁড়াতে চাইছে। আর একদিকে এই উঠে দাঁড়ানোর ক্ষেত্রে তাদের যে একটা বৈপরীত্য ছিল, পরস্পরের মধ্যে ঐক্যের কোথাও কোথাও ভাব ছিল, একটা এক ধরনের শাসন ব্যবস্থা একটা নির্দিষ্ট সাম্রাজ্যের অধীনে এসে যাওয়ার ফলে একটা সময় এসে এদের মধ্যে এই সেন্স অফ ইউনিটিটা গ্রো করছে। অর্থাৎ এই যে সেন্স অফ ইউনিটিটা গ্রো করছে, এই সেন্স অফ ইউনিটিটা কিন্তু পরবর্তীকালে জাতীয়তাবাদের একটা রূপ নিচ্ছে। এই যে জাতীয়তাবাদের রূপ নিচ্ছে বা জাতীয়তাবাদের উত্থান ঘটবে, এই জাতীয়তাবাদের উত্থানটার কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীকালে একটা কনফ্লিক্টের সূত্রপাত হচ্ছে, একটা সংঘাতের সূত্রপাত হচ্ছে। বিশেষ করে নেপোলিয়ন পরবর্তী যে যুগ, সেই যুগটাই ছিল এই ধরনের একটা কনফ্লিক্টের যুগ। অনেকের মনে হতে পারে যে বারবার নেপোলিয়ন পরবর্তী যুগে আমি চলে যাচ্ছি কেন? অর্থাৎ নেপোলিয়নের মতো একটা প্রবল প্রতাপশালী শাসন যে মুহূর্তে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই বিপরীত শক্তিগুলোর মাথাচাড়া দেওয়াটা সহজ হচ্ছে। তার মানে এই শক্তিগুলো কিন্তু ছিল, এবং কোনো না কোনো উপায়ে এই শক্তিগুলো কোনো না কোনো সময়ে নেপোলিয়ন বোনাপার্টের বিরুদ্ধে রুখে দাঁড়াতো বা দাঁড়াতে শুরু করেছিল।
যে সূত্রপাতটার ফলে আমরা দেখতে পাই যে নেপোলিয়ন বোনাপার্টের যে সাম্রাজ্য তা ধীরে ধীরে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। অর্থাৎ নেপোলিয়নের যে সব থেকে বড় ব্যর্থতা সেটা সামরিক ব্যর্থতা নয়, সমকালীন প্রবণতাগুলোকে বুঝবার ক্ষেত্রে ব্যর্থতা। এবং এটা শুধু নেপোলিয়নের নয়, ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগের যে কোনো একজন আমরা যদি রাষ্ট্রনেতাকে তুলে আনি, তাদের মধ্যে আমরা অধিকাংশকেই দেখব যে এই সমস্যাটা তারা ফেস করেছে। ইভেন আমরা পরের দিন যখন আস্তে আস্তে আসবো, আর একটা দুটো লেকচার বাকি আছে, সেখানে মেটারনিকের কথা পড়ব, সেখানে মেটারনিককেও কিন্তু একইভাবে দেখব সমস্যার সম্মুখীন হচ্ছেন বা তিনি ব্যর্থ হচ্ছেন এই নতুন প্রবণতাগুলোকে বুঝবার ক্ষেত্রে। নেপোলিয়ন নিজেও সেই ব্যর্থতার ফাঁদে পড়েছিলেন, যেটা তার ব্যর্থতার একটা অন্যতম প্রধান কারণ। আর একটা হচ্ছে এই ব্যর্থতাটার প্রধান দিক, অর্থাৎ নেপোলিয়ন যে একেবারে বুঝতে পারলেন না। কেন পারলেন না? অনেকে বলছেন যে তার যে সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা, তার যে একটা লোভ, দম্ভ, অহংকার তার দৃষ্টিকে আচ্ছন্ন করে ফেলেছিল। তিনি ধরতে পারেননি। স্পেনের যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো দরকার ছিল না। নেপোলিয়ন নিজে স্বীকার করেননি, সে স্বীকার করেছেন মহাদেশীয় অবরোধের কথা স্বীকার করেননি, কিন্তু স্পেনের গৃহযুদ্ধের কথা স্বীকার করেছেন, কিন্তু তার সত্ত্বেও তিনি জড়িয়ে পড়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত আত্মবিশ্বাস, এরপরে তিনি পেনিনসুলার ওয়ার, যেটা কথা আমি একটু আগে বললাম, উপদ্বীপের যুদ্ধে জড়িয়ে পড়েছেন। এবং স্পেন আক্রমণের একমাত্র কারণ যদিও এই উপদ্বীপের যুদ্ধ কিন্তু নয়, তার মূল উদ্দেশ্য কিন্তু একটা আগ্রাসী নীতি। উপদ্বীপে জড়িয়ে পড়লেন, তারপর তিনি চাইলেন স্পেন দখল করতে। কারণ কেন চাইছেন? সেই সময় স্পেনের একটা দুর্বলতা, রাজ পরিবারের দুর্বলতা। তাদের যে রাজা চতুর্থ চার্লস দ্য ফোর্থ, তিনি পরিষ্কার ভাবে একজন অপদার্থ ছিলেন, যার কোনো যোগ্যতাই ছিল না, এবং রানীর অনুগৃহীত একজন মানুষ যার নাম হচ্ছে গডয়ে। এই গডয়ের হাতে প্রকৃত ক্ষমতা, এবং সেই কারণে গডয়ে চক্রান্ত করতে পারেন এরকম একটা আশঙ্কা রাজ পরিবারের মধ্যেই অনেকে করতেন। তার মধ্যে অন্যতম ছিলেন যুবরাজ ফার্দিনান্দ স্বয়ং। এই যুবরাজ ফার্দিনান্দ যখন নেপোলিয়নের কাছে তার একটা আশঙ্কা ব্যক্ত করছেন, সম্পূর্ণভাবে নেপোলিয়ন এখানে একজন সুযোগ সন্ধানী ভূমিকায় চলে আসছেন। তিনি কি করছেন? তিনি যে উদ্যোগটা নিচ্ছেন, তিনি চাইছেন যে নেপোলিয়ন চার্লসকেও সরিয়ে দেবেন, চতুর্থ চার্লস, এবং তার পুত্র ফার্দিনান্ডকেও সরিয়ে দেবেন। তিনি কি চাইছেন? তিনি চাইছেন যে এই অবস্থায় তার এই এলাকাটাকে যদি দখল করা যায়, স্পেনকে যদি দখল করা যায়, তাহলে সেখানে তিনি বসিয়ে দেবেন নিজের ভাই জোসেফকে। অদ্ভুত ভাবে নেপোলিয়ন এটা ভেবে দেখলেন না যে জোসেফ ওয়াজ অ্যান আউটসাইডার, তিনি বাইরে থেকে আসবেন। এই বাইরে থেকে আসা একজন মানুষের যে উপস্থিতি, সেই উপস্থিতি কি ভয়ঙ্কর প্রভাব ফেলবে সেখানকার স্থানীয় মানুষের জাতীয়তাবাদী চেতনার উপরে। এটাকে কনসিডারই করা হলো না। So that war was not very important. This miscalculation, I am taking the language from George Rude. George Rude এটাকে বলছেন যে it was a serious miscalculation. সাংঘাতিক ভাবে এটা একটা সমস্যার জায়গা, এবং রুদে বলছেন যে এটা করা উচিত হয়। নেপোলিয়ন ভাবতেই পারেননি যে সেখানকার মানুষের জাতীয়তাবাদী চেতনা কতটা নেপোলিয়নের বিরুদ্ধে চলে যেতে পারে, কতটা তাকে ব্যতিব্যস্ত করতে পারে। এতটাই স্বতঃস্ফূর্ত বিদ্রোহ সেখানে দেখা দিল যে নেপোলিয়নের ভাই জোসেফ তিনি রাজধানী ছাড়তে বাধ্য হয়েছিল। এরপর যুদ্ধ,
সেই যুদ্ধের বিস্তারিত আলোচনায় আমি যাচ্ছি না। এবং এই যে যুদ্ধ সেটা একেবারেই যে স্পেনের জাতীয়তাবাদী যুদ্ধ, জাতীয়তাবাদী সংগ্রাম, এমন কথাও আমি বলছি না। এ নিয়ে বিতর্কের হয়তো অবকাশ আছে, কিন্তু এই যে সমস্যাটা দাঁড়ালো, সেই সমস্যাটাকে কিন্তু নেপোলিয়ন ম্যানেজ করতে পারলেন না, এবং সেখান থেকে একটা সমস্যার জন্ম হয়ে গেল, যে সমস্যাটা কিন্তু তিনি আর মোকাবিলা করতে পারছেন না। এরপর একটার পর একটা যুদ্ধে জড়িয়ে পড়ছেন, যে যুদ্ধে জড়িয়ে পড়তে গিয়ে তিনি নিজে স্পেনের ব্যাপারে আর সময়ই দিতে পারেন। এই যে সময় না দিতে পারা, এটাই কিন্তু তার পতনের একটা বড় জায়গা। এবং পারেননি কেন? তিনি ভাবতেই পারেননি যে যে মানুষটা সারা ইউরোপ জুড়ে এতটা ত্রাসের সঞ্চার করতে পারে, সেই মানুষটার বিরুদ্ধেও জাতীয়তাবাদী আন্দোলন হচ্ছে এবং সাধারণ মানুষ রুখে দেওয়া হয়। একজন সমন্বয়কের বিরুদ্ধে জাতীয়তাবাদের এই শক্তিকে নেপোলিয়ন অনুভব করতে পারেন। পোপের সঙ্গে লড়াই শুরু হয়েছিল, যেখানে একটা ভুল বোঝাবুঝির অবকাশ, যেটাকে আমরা 1801-এর একটা চুক্তি বলছি, ককর্দা। এই ককর্দা যেটা 1801 সেই সময় হচ্ছে, এই লড়াইটা কিন্তু সিম্পলি একটা ক্ষমতার লড়াই। এখানে কিন্তু মানে পোপের যেটাকে বলবো আমি ধর্মীয় ক্ষমতা, রিলিজিয়াস পাওয়ার, সেটার কোনো ভূমিকা নেই। এই কন্ট্রোভার্সির মূল জায়গাটা হচ্ছে টেম্পোরাল পাওয়ার, প্রশাসনিক, পার্থিব প্রশাসনিক ক্ষমতা। এই লড়াই দীর্ঘদিনের লড়াই। আমি এই প্রসঙ্গে ইনভেস্টিজার কন্ট্রোভার্সির কথা আগেও বলেছি। নেপোলিয়নের সঙ্গে যখন পোপের বিরোধ চলছে, তখন অস্ট্রিয়ার সঙ্গে নেপোলিয়নের সংঘর্ষ বাড়ছে। একই সময় স্পেনের বিরুদ্ধে নেপোলিয়নের পরাজয়। এইভাবে কিছু কিছু দেশ, বিশেষ করে স্পেনে নেপোলিয়নের ব্যর্থতা ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে একটা কনফিডেন্স এনে দিচ্ছে যে নেপোলিয়ন অপরাজেয় নন, নেপোলিয়নের বিরুদ্ধে দাঁড়ানো যেতে পারে। অস্ট্রিয়ার বিরুদ্ধে তিনি সাময়িক সাফল্য পাচ্ছেন, কিন্তু পরবর্তীকালে এই প্রত্যেকটা দেশ নেপোলিয়নের বিরুদ্ধে একটা কনস্পিরেসি করছে। একটা সময় এসে কি বলবো, তারা একত্রিত হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাই কতগুলো যুদ্ধ হচ্ছে, যে যুদ্ধগুলো বিশেষ করে অন্যান্য দেশকে কোণঠাসা করছে, হয়তো যেমন লাইপজিগের যুদ্ধ, যেখানে পরাজিত হচ্ছেন। ঠিক সেই রকম ভাবে ভেতরে ভেতরে, যেটাকে আমরা সোম চুক্তি বলবো, একটা খুব বিখ্যাত সোম, এটাকে অনেকে ইংরেজি বানান অনুসারে, আমি মাঝে মাঝেই সবাইকে এটা একটু সাবধান করি, এখানেও করবো। সোম, CHAUMONT, অনেকে সৌমন্ট উচ্চারণ করছেন, কিন্তু সোম। এই যে সোম চুক্তি, সেখানে কিন্তু ইংল্যান্ড, রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া এরা ধীরে ধীরে মিলে যাচ্ছে। এবং এই যে মিলিত শক্তি, যে মিলিত শক্তির পিছনে সবসময় যে জাতীয়তাবাদ কাজ করছে এমনটা নয়, তারা অন্তত নেপোলিয়নীয় যে সাম্রাজ্য, নেপোলিয়নীয় যে আগ্রাসন, সেটার হাত থেকে রেহাই পাচ্ছে। কিন্তু এই যে আমি জাতীয়তাবাদের কথা বললাম একটু আগে, জাতীয়তাবাদের আলোচনা দিয়ে শুরু করলাম, এই থিওরিটাকে আনকোয়েশ্চনেবল, অর্থাৎ এর পিছনে রাজনৈতিক ব্যক্তিবর্গের সমবেত প্রচেষ্টার কি কোনো ভূমিকা ছিল না, বা শুধুমাত্রই উদারনীতিবাদী জাতীয়তাবাদী ধারণাকে চিনতে না পারার কারণেই নেপোলিয়নের পরাজয় ঘটল? এটা নিয়ে কিন্তু একাধিক ঐতিহাসিক প্রশ্ন তুলেছিল। তাদের মধ্যে অন্যতম অবশ্যই জর্জ রুদে। তিনি সম্পূর্ণভাবে জাতীয়তাবাদের ভূমিকাকে স্বীকার করতে রাজি নন, বিশেষ করে জার্মান জাতীয়তাবাদের ভূমিকাকে স্বীকার করতে রাজি নন। আরেকজন প্রখ্যাত ঐতিহাসিক হচ্ছেন মার্খাম। এরা পরিষ্কার বলছেন যে দ্য নেশন,
dear to many German historians of the past, that the Napoleonic system was destroyed by an all-German war of liberation is a myth. পরিষ্কার এটাকে তিনি মিথ বলছেন। অনেক ঐতিহাসিক হয়তো এরকম ভেবেছেন, ভাবনা রাখেন, রুদের কাছে এটা একটা মিথ। মার্কহামও বলছেন যে জার্মান জাতীয়তাবাদের আদর্শ তখন এতটা সম্প্রসারিত ছিল না। জার্মান জাতীয়তাবাদকে আমরা বিকশিত দেখছি আরো পরবর্তীকালে। সেই জন্য তারা কিন্তু এটাকে একটা পলিটিক্যাল ফেইলিওর হিসেবে দেখাচ্ছে, তারা এটাকে একটা মিলিটারি ফেইলিওর হিসেবে দেখাচ্ছে। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এবং ইউরোপের রাজন্যবর্গের বিরুদ্ধে লড়াই, যা কিনা এই রাজন্যবর্গকে এই সমক চুক্তিতে এক করে দিয়েছিল। নেপোলিয়ন ওয়াজ টু বি ডিফিটেড by his own overreaching ambition. তার নিজের যে উচ্চাকাঙ্ক্ষা সেটাতেই নেপোলিয়নের পতন ঘটলো, and by the dynastic rulers who learned how to combine and to modernize their military efforts. এরকমই একটা পরিস্থিতিতে উপদ্বীপের যুদ্ধ, পোপের সঙ্গে লড়াই, এর সঙ্গে সঙ্গে একটা মারাত্মক ভুল হচ্ছে মস্কো অ্যাটাক। এই মস্কো অ্যাটাক করতে গিয়ে নেপোলিয়ন কিন্তু নিজেই নিজের জালে জড়িয়ে গিয়েছিলেন। সাংঘাতিক ঠান্ডা, অত্যন্ত প্রতিকূল আবহাওয়া, অবিমৃষ্যকারিতার কি অসামান্য খারাপ পরিণতি হতে পারে এটা আমরা এই রাশিয়ান যে কনটেক্সট সেটাতে দেখতে পাচ্ছি। প্রচুর অর্থ ব্যয়, প্রচুর লোক ক্ষয়। ডেভিড টমসন বলছেন যে এই রাশিয়া অভিযান ছিল নেপোলিয়নের জীবনের একটা সব থেকে বড় ব্লান্ডার, যার ফলশ্রুতি হিসেবে নেপোলিয়নের পতন ত্বরান্বিত হয়েছে। সমস্ত ইউরোপে নেপোলিয়নের এই একের পর এক ব্যর্থতা, লাস্ট ৩-৪ বছরের মধ্যে যে ব্যর্থতা, সেই ব্যর্থতার ফলশ্রুতি হিসেবে অন্যান্য দেশের মধ্যে এমন একটা বিশ্বাসের জন্ম হচ্ছিল যে যে কোনো সময়ে নেপোলিয়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যেতে পারে, সুযোগের অপেক্ষা। অস্ট্রিয়ার কোন কোন রাজনীতিবিদ, তার মধ্যে পরবর্তীকালের বিখ্যাত মেটারনিক, এরকমও ভাবনা চিন্তা করেছিলেন যে নেপোলিয়নের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসা যেতে পারে। বাট নেপোলিয়ন ওয়াজ নট ইন আ পজিশন। পরিষ্কার ভাবে তিনি বলে দিয়েছিলেন যে আমি একজন সৈনিক, my domination will not survive the day when I cease to be strong. আমি যখন আমার যে শক্তি প্রদর্শন, আমার যে আদর্শ সেখান থেকে বিচ্যুত হব, আমার আর কোনো অস্তিত্ব থাকবে না, তার দরকার পড়বে না। সুতরাং এরকম পরিস্থিতিতে যে নেপোলিয়ন সামরিক দিক থেকে প্রায় ব্যর্থ হতে চলেছেন, সেই নেপোলিয়ন কিন্তু চূড়ান্ত পরাজয়ের আগে একবার সাময়িকভাবে পরাজিত হয়েছিলেন এবং তিনি সেন্ট এলবা দ্বীপে নির্বাসিত হয়েছিলেন। সেখান থেকে কিছুদিনের জন্য ফিরে এসেছিলেন, যেটাকে 100 ডেজ একটা প্রশাসন বলা হয়, 100 দিনের একটা শাসন সাময়িকভাবে। তারপর ফাইনালি ওয়াটারলু যুদ্ধে তিনি পরাজিত হন এবং ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়ে তিনি সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হয়েছিলেন। এই গল্প আমাদের সবার জানা। সুতরাং এখান থেকেই আমি পরের দিনের লেকচারের একটা হিন্ট রেখে যেতে চাইবো। আজকের লেকচার খুব দীর্ঘ নয়, কারণ এটা খুব বিস্তারিত ভাবে ওই যেভাবে পপুলারলি দেখা হয়ে থাকে সেইভাবে আলোচনা করার আমার উদ্দেশ্য ছিল না, বিকজ I just wanted to create a breeze between Napoleon and Metternich. অর্থাৎ নেপোলিয়নের যে মুহূর্তে পতন হলো, সব থেকে বড় প্রশ্ন যেটা দেখা দেবে, the fundamental question was how to reconstruct Europe. নেপোলিয়ন পরবর্তী ইউরোপের রিকনস্ট্রাকশন, পুনর্গঠন কিভাবে হবে,
নেপোলিয়ন পরবর্তী যে বিধ্বংসী পরিস্থিতি, নেপোলিয়ন যুদ্ধকে যেভাবে আপন করে নিয়েছিলেন, সমগ্র ইউরোপকে ডিস্ট্রয় করেছেন, হাউ টু রিকনস্ট্রাক্ট, সেটাকে ফিরিয়ে আনা, সেটাকে নতুন করে দেখা। এখন প্রশ্ন হলো, ফিরিয়ে আনা বলতে কি বোঝায়? ফিরিয়ে আনা মানে কি পুরাতন তন্ত্রকে আবার ফিরিয়ে আনা? এমনটাও কেউ কেউ ভেবেছেন। এবং এখানে একটা অদ্ভুত জিনিস দেখা যাবে, যেটা আমরা দেখবো পরের দিন, and which is actually a fundamental difference between, and which is quite different from Paris peace settlement immediately after the end of First World War. জার্মানিকে ঢুকতে দেওয়া হলো না, জার্মানিকে সম্পূর্ণভাবে পরাজিত শক্তি হিসেবে তাকে দূরে সরিয়ে রেখে তার উপর সমস্ত কিছু চাপিয়ে দেওয়া হলো। নেপোলিয়নের পতনের পর কিন্তু দেখা যাবে সমগ্র ইউরোপের যে বিরোধিতা, সেটা নেপোলিয়ন বিরোধিতা, ফ্রান্স বিরোধিতা নয়। অ্যাজ আ নেশন তারা ফ্রেঞ্চ পিপল বা ফ্রান্সকে এক ঘরে করতে চায়নি। And so, very successfully, Talleyrand, the famous minister under Napoleon, who became the foreign minister, who was the representative on behalf of France in the Congress of Vienna. Vienna Congress তালেরাকে সসম্মানে প্রতিনিধিত্ব করতে দেওয়া হচ্ছে এবং সমগ্র ইউরোপের ভাগ্য নির্ধারণ করছে চারটে খুব গুরুত্বপূর্ণ শক্তি, এবং তার পাশাপাশি অনেকে বলছেন না, চার নয়, পঞ্চম শক্তি হিসেবে ফ্রান্সও যথেষ্ট গুরুত্বপূর্ণ। অস্ট্রো-হাঙ্গেরি এম্পায়ার, রাশিয়া এবং ইংল্যান্ড, এই চারটে, এবং তার সঙ্গে সঙ্গে ফ্রান্স। তার মানে নেপোলিয়ন সমগ্র ইউরোপ জুড়ে এত শত্রু তৈরি করেছিলেন, যে শত্রুতা নেপোলিয়নকে সকলের বিষ নজরে ফেলে দিয়েছে। একদিকে কিছুটা হলেও জাতীয়তাবাদী ধারণা, আর একদিকে এই ভুল যুদ্ধের পদক্ষেপ, লাগামহীন উচ্চাকাঙ্ক্ষাই নেপোলিয়নের পতনের কারণ। কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছিল, নেপোলিয়নের পতনের পর বিপ্লব বিধ্বস্ত ইউরোপের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কিভাবে ইউরোপের রিকনস্ট্রাকশন হবে। এই কনটেক্সটটা মাথায় রাখতে হবে। আমরা কতটা পুরাতন তন্ত্রকে রক্ষা করব, আমরা কতটা পুরাতন তন্ত্রকে পরিত্যাগ করব, এর মধ্যে একটা দোটানা। আমরা কি তথাকথিত উদারনীতিবাদী ভাবনাগুলোকে হত্যা করব, জাতীয়তাবাদী প্রবণতাগুলোকে ইগনোর করব, নাকি তাকে গুরুত্ব দেব? যদি ইগনোর করতে হয়, তাকে আটকাতে হয়, what should be the process? কিভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। একটা প্রশ্ন উঠে এলো যে ফরাসি বিপ্লব ফ্রান্স তথা ইউরোপকে তার ঈপ্সিত লক্ষ্যে পৌঁছে দিতে ব্যর্থ হলো। এই ব্যর্থতার ভগ্নস্তূপ থেকে কিভাবে সমগ্র ইউরোপ উঠে আসবে এক নতুন যুগে, যেখানে কিন্তু রয়েছে অনেকগুলো কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্ট, যে যুগ আরো বেশি জটিল, আরো সমস্যা। কারণ বিপ্লবের স্মৃতি তো মুছে যায়নি, আবার বিপ্লবের ভয়ঙ্করতাও স্মৃতি থেকে মুছে যায়নি। নেপোলিয়নের সাম্রাজ্যের সময়ের যে ঐক্যের স্বাদ, যা কিনা মানুষের মধ্যে একটা সেন্স অফ ইউনিটি তৈরি করছে, সেখান থেকে এক নতুন জাতীয়তাবাদের উত্থান ঘটছে। কিন্তু সেই জাতীয়তাবাদ কি ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় অধ্যায়ে রয়ে গেল, নাকি সেই জাতীয়তাবাদও আস্তে আস্তে
রূপান্তরিত হলো আগ্রাসী সাম্রাজ্যবাদে, এটাও আমাদের খুঁজে দেখতে হবে। সুতরাং এইখানে কিন্তু শুধু ফ্যাক্টস নয়, এই আইডিওলজিক্যাল জায়গাগুলো, কনসেপচুয়াল জায়গাগুলো, এই স্পিরিট গুলোকে, ইউরোপিয়ান হিস্ট্রি এই জায়গাটাকে আমাকে ধরতে হবে। ইটস আ জার্নি, যে জার্নিটা আসলে একটা বিবর্তন, যার সূত্র ধরে ইউরোপে আধুনিকতার উন্মেষ হচ্ছে। এটা আধুনিক ইউরোপের ইতিহাস নয়, ইউরোপ আধুনিক নয় তখনও, ইউরোপে আধুনিকতার উন্মেষ ঘটছে, এটা আমাদেরকে মাথায় রাখা। আজকে একটু তুলনায় সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করব। আমাদের পরের লেকচারে আমরা এই ভিয়েনা সেটেলমেন্ট নিয়ে আলোচনা করে দেখাবো যে ভিয়েনা সেটেলমেন্ট আসলে এই যে 4টি পাওয়ার বা ফ্রান্সকে নিয়ে 5টি পাওয়ার, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ফসল, যে আমরা এরপর থেকে ইউরোপের ভাগ্য নির্ধারণ করব। নেপোলিয়নীয় সাম্রাজ্যে কার কত ক্ষতি হয়েছে, ফরাসি বিপ্লবের আদর্শ কি ছিল, এগুলো নিয়ে তাদের বিন্দু মাত্র মাথা রাখা নেই। এখানে আদর্শের কোনো জায়গা ছিল না, সম্পূর্ণভাবে কিছু রাজনৈতিক আকাঙ্ক্ষা চরিতার্থ করতেই এবং নেপোলিয়নের মতো একজন একনায়কতন্ত্রী শাসন যাতে ভবিষ্যতে উঠে দাঁড়াতে না পারে, সম্পূর্ণভাবে সেটাকে প্রতিরোধ করাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। যে আলোচনাটা আমরা পরের দিন রাখব। আজকে এই পর্যন্ত, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। স্যারকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আমাদের এই যে একটা এত সুন্দর লেকচার সিরিজ উপহার দেওয়ার জন্য। আপনারাও যারা অনুষ্ঠান শুনছেন প্রতিনিয়ত, তাদেরকেও ধন্যবাদ জানাই। আবার আগামী বুধবার ঠিক রাত 9টায় দেখা হবে আমাদের পরবর্তী আলোচনা নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।